বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম। আজকে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র নিয়ে। তোমরা জানো যে ইতিমধ্যে এই অধ্যায়ে আমরা দুটি ক্লাস শেষ করেছি এবং আজকে আমাদের এই অধ্যায়ের ধারাবাহিক ক্লাসের তৃতীয় ক্লাস। এবং পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে বা আর্থিক বাজার নিয়ে। সেই আর্থিক বাজারে আমরা পড়েছিলাম যে ফাইন্যান্সিয়াল মার্কেট এর মধ্যে মূলধন বাজার, মুদ্রা বাজার, প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু আজকে আমরা এই অধ্যায়ে আলোচনা করব যে আর্থিক বাজারের মুদ্রা বাজারে যে সকল সিকিউরিটিসগুলো ক্রয় বিক্রয় করা হয় সেগুলো নিয়ে, এবং এরপরে আমাদের হাতে সময় থাকলে আমরা মূলধন বাজারের সিকিউরিটিসগুলো নিয়েও আলোচনা করব। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা লিখছি মানি মার্কেট বা মুদ্রা বাজার। মানি মার্কেট বা মুদ্রা বাজার বলতে যে সকল বাজারে স্বল্পমেয়াদী আর্থিক সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয় তাকে মুদ্রা বাজার বলা হয় বা মানি মার্কেট বলে। অর্থাৎ এই বাজারে যে সিকিউরিটিজগুলো লেনদেন হবে বা ক্রয় বিক্রয় হবে তার মেয়াদ হবে সর্বোচ্চ 1 বছর, অর্থাৎ 1 বছর বা তার কম সময়ের জন্য এই বাজারে সিকিউরিটিজগুলো ইস্যু করা হয় বা ক্রয় বিক্রয় করা হয়। এখন আমরা শিখব যে এই বাজারে যে স্বল্পমেয়াদী যে সিকিউরিটিজ, সেই সিকিউরিটিজগুলোর মধ্যে কি কি আছে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমেই আছে দেখো কল মানি বাজার। কল মানি, এই কল মানি হচ্ছে একটি ব্যবসায় প্রতিষ্ঠান বা ব্যাংক অথবা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি তাদের স্বল্পমেয়াদী সম্পদের অর্থাৎ স্বল্প মেয়াদের জন্য অর্থাৎ কিছুক্ষণ সময়ের জন্য টাকা বা তহবিলের প্রয়োজন হয়, তখন একটি ব্যাংক অন্য একটি ব্যাংকের কাছ থেকে স্বল্প সময়ের জন্য এই তহবিলটা সংগ্রহ করতে পারে। তখন এরপরে এবং এর মেয়াদ হবে সর্বোচ্চ 7 দিন, 7 দিনের বেশি না। অর্থাৎ একটি ব্যাংক যখন প্রয়োজন মনে করছে তার এখন নগদ টাকা নাই, তার ক্লায়েন্টকে সার্ভ করে দিতে হবে বা টাকা পরিশোধ করতে হবে, তখন সে চাইলে তার পার্শ্ববর্তী অন্য আরেকটি ব্যাংকের কাছ থেকে অল্প কিছুক্ষণ সময়ের জন্য কিছু তহবিল বা কিছু টাকা ধার নিতে পারে। এক্ষেত্রে ওই ব্যাংক যে ব্যাংক টাকা ধার করবে সেই ব্যাংক তাকে একটি নির্দিষ্ট পরিমাণ সুদ পরিশোধ করবে, তবে সেটা খুব কম পরিমাণ। তাহলে এই যে লেনদেন বা এই যে লেনদেনগুলো হয় যে মার্কেট, এই মার্কেটটাকে আমরা বলি কল মানি মার্কেট। অর্থাৎ স্বল্প মেয়াদের জন্য একদম খুব অল্প সময়ের জন্য যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যে টাকাটা ধার করে সেটার নাম হচ্ছে কল মানি মার্কেট। দ্বিতীয় হচ্ছে ট্রেজারি বিল। ট্রেজারি বিল হচ্ছে সরকার কর্তৃক ইস্যুকৃত একটি স্বল্পমেয়াদী ঋণের দলিল। অর্থাৎ যখন সরকারের স্বল্পমেয়াদের জন্য তহবিল প্রয়োজন হয়, অনেক সময় দেখা যাচ্ছে সরকারের ফান্ডে টাকা না থাকলে তখন সরকার স্বল্প সময়ের জন্য জনগণের কাছ থেকে কিছু টাকা ধার করতে পারে বা টাকা সংগ্রহ করতে পারে বা তহবিল সংগ্রহ করতে পারে। এই তহবিলটা সংগ্রহ করার জন্য সরকারি ট্রেজারি বিভাগ থেকে যে বিল বা যে দলিল ইস্যু করা হয় সেটার নামই হচ্ছে ট্রেজারি বিল। এটা ট্রেজারি বিলের মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 270 দিন, এটা এই রকমের হতে থাকে। অর্থাৎ 1 বছর এই মার্কেটের যে সিকিউরিটিসগুলো এর মেয়াদ হবে সর্বোচ্চ 1 বছর বা তার কম। অর্থাৎ যখন দেখা যাচ্ছে, আমি একটা উদাহরণ দিই, সরকার তার সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি মাসের 1 তারিখে বেতন পরিশোধ করা বাধ্যতামূলক। এক্ষেত্রে যখন সরকারের কাছে টাকা না থাকে তখন সরকার কি করে, যে স্বল্প মেয়াদের জন্য সে মার্কেটে একটা বিল বা দলিল বাংলাদেশ ব্যাংক বা তার এজেন্সির মাধ্যমে বাজারে ছেড়ে দিয়ে সে তহবিলটা স্বল্প সময়ের জন্য সংগ্রহ করে এবং সে জানে যে আগামী 7 দিন পর তার কাছে টাকা আসবে, তখন সে টাকাটা যার কাছ থেকে সংগ্রহ করছে সে পরিশোধ করবে। এখন এই ট্রেজারি বিলটা কিভাবে ইস্যু করা হয় আমি একটা উদাহরণ দিই, যে একটা ট্রেজারি বিলের মূল্য হচ্ছে 100 টাকা এবং মেয়াদ হচ্ছে 7 দিন। এখন জনগণের কাছে যখন সরকার এই ট্রেজারি বিলটা ইস্যু করবে, এখন এভাবে ইস্যু করবে যে আজকে এই 100 টাকার ট্রেজারি বিলটা যদি কোনো জনগণ বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান সংগ্রহ করে 7 দিন পরে সে আমাকে টাকাটা পরিশোধ, অর্থাৎ এখন যদি কেউ সংগ্রহ করে সে এইটা 95 টাকায় সংগ্রহ করবে। অর্থাৎ সরকার এই 100 টাকার কাগজটা 95 টাকায় বিক্রি করবে। কতদিন পর? 7 দিন। যে ব্যক্তি এই
100 টাকার কাগজটা বা বিলটা 95 টাকায় কিনবে, শর্ত আছে 7 দিন পরে এই বিলটা শেষে আমার কাছে নিয়ে আসবে, অর্থাৎ যিনি ইস্যু করবে তার কাছে নিয়ে আসলে তিনি তাকে 100 টাকাই দিবে। এক্ষেত্রে কি হলো যে যার স্বল্প মেয়াদের জন্য টাকা দরকার সে টাকাটা সংগ্রহ করলো। অপরদিকে যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার কাছে কিছু পরিমাণ অলস টাকা আছে, এই টাকা আগামী 7 দিন কোনো কাজে লাগবে না, তাহলে সে এই বিনিয়োগের সুযোগটা গ্রহণ করতে পারে। তো এক্ষেত্রে এইভাবে সরকার স্বল্প মেয়াদের জন্য এই ট্রেজারি বিল ইস্যু করে তহবিল সংগ্রহ করতে পারে। তাহলে এটার নাম হচ্ছে ট্রেজারি বিল। দেন আর একটা হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র। ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স বলি আমরা। ব্যাংকের স্বীকৃতিপত্র হচ্ছে ব্যাংক তার গ্রাহকের পক্ষে কোনো ব্যক্তি বা অন্য কোনো প্রতিষ্ঠানকে বিল পরিশোধের জন্য স্বীকৃতি দেয়, সেটাকে ব্যাংকের স্বীকৃতিপত্র বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে আমি চট্টগ্রাম থেকে পণ্য আমদানি করব, তো সেক্ষেত্রে ওই ব্যবসায়ী আমাকে চিনে না, তখন আমি কি করলাম, ব্যাংকের কাছে গেলাম। ব্যাংক আমার পক্ষ হয়ে ওই ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় পরে পরিশোধ করার জন্য একটা বিল করবে বা স্বীকৃতি দিবে। যে স্বীকৃতিটা দেয় তখন ওই বিক্রেতা তিনি ব্যাংকের কাছ থেকে স্বীকৃতিপত্র পাওয়ার পর তার গুডস বা পণ্যকে শিপমেন্ট করে দিবে, কারণ এই ব্যাংক আমার পক্ষ হয়ে তার টাকাটা পরিশোধ করে দিবে। এক্ষেত্রে ব্যাংক আমার উপরে চার্জ করবে, অর্থাৎ যে ব্যক্তিকে সুযোগটা দিবে ব্যাংক চার্জ করবে। তাহলে এই যে স্বীকৃতি দেয় এইটার নামই হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র। এটা কিছুটা এলসির মতোই, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এগুলো বেশি ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাংকের স্বীকৃতিপত্র নিয়ে আলোচনা হলো। আর একটা হচ্ছে বাণিজ্যিক কাগজ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে বাণিজ্যিক কাগজ, এটাকে আমরা বলি কমার্শিয়াল পেপার। কমার্শিয়াল পেপার অথবা বাণিজ্যিক কাগজ হচ্ছে একটি স্বল্পমেয়াদী আর্থিক সিকিউরিটিজ যা স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক স্বল্পমেয়াদী ফান্ড সংগ্রহ করার জন্য ইস্যু করা হয়। অর্থাৎ যদি কোনো ব্যবসায় প্রতিষ্ঠান তাদের বাজারে বা মার্কেটে যদি কোনো খুব সুনাম থাকে, এই যাদের বাজারে বড় ধরনের মার্কেট শেয়ার থাকবে এবং অর্থাৎ তাদের বিজনেসটা অনেক বড়, তাদের আর্থিক সুনাম আছে, তাদের কোনো দুর্নাম নেই, এই ধরনের প্রতিষ্ঠান যদি কখনো স্বল্পমেয়াদী ফান্ডের প্রয়োজন পড়ে তখন তারা বাজারে কিছু দলিল বা কিছু কাগজ ইস্যু করে স্বল্পমেয়াদী ফান্ড সংগ্রহ করতে পারে। এটার নাম হচ্ছে কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক কাগজ। তো এক্ষেত্রে অবশ্যই ওই প্রতিষ্ঠানকে সুনাম অর্থাৎ নামি দামি প্রতিষ্ঠান হতে হবে। যদি সেই ধরনের নামি দামি প্রতিষ্ঠান না হয় তাহলে তারা কিন্তু এই বাণিজ্যিক পত্র ইস্যু করতে পারে না। বাণিজ্যিক পত্রটা কীভাবে ইস্যু করে, যে এটা যে ধরো একটা বাণিজ্যিক পত্রের দাম হচ্ছে 100 টাকা, এই বাণিজ্যিক কাগজটা সে বাজারে বিক্রি করবে 98 টাকায়। এইটা শর্ত হচ্ছে 7 দিন পর সে এই টাকাটা পরিশোধ করবে। অর্থাৎ এখন একটা বাণিজ্যিক কাগজ 100 টাকা মূল্যের বিক্রি করবে 98 টাকায়। 100 টাকার কাগজটা সে 98 টাকায় বিক্রি করে তহবিল সংগ্রহ করবে। এটা শর্ত হচ্ছে যে ব্যক্তি এই কাগজটা কিনবে 98 টাকায় কিনলে 7 দিন পর যদি এই কোম্পানির কাছে নিয়ে আসে, কোম্পানি তাকে 100 টাকায় পরিশোধ করবে। দেখো তাহলে লাভ হলো কি, যার কাছে এই 7 দিনের জন্য তহবিল আছে, যে তিনি মনে করে যে আমার যে তহবিল আছে এটা আগামী 7 দিন আমার কোনো কাজে লাগবে না, তখন কি করে সে এই কোম্পানির কমার্শিয়াল পেপার কিনবে। 100 টাকার পেপারটা কত টাকায় কিনবে, 98 টাকায়। 7 দিন পর যখন উনি কোম্পানির কাছে নিয়ে আসবে, কোম্পানি তাকে 100 টাকায় পরিশোধ করবে। তাহলে এক্ষেত্রে ইনভেস্টমেন্ট যিনি করলো তিনি কিন্তু প্রতিটি বাণিজ্যিক কাগজের জন্য 2 টাকা করে লাভ করলো। আর কোম্পানির লাভ হলো কি, কোম্পানি জানতেছে, কোম্পানির ক্ষেত্রে বিষয়টা যদি আমি বলি যে কোম্পানির আগামী 3 দিনের মধ্যে তহবিল দরকার, যে সে একটা প্রকল্প পেয়েছে, এই প্রকল্পে যদি সে বিনিয়োগ করতে পারে তাহলে এই প্রকল্পে বিনিয়োগ করলে সে আর্থিক ব্যবস্থাপক ভাবতেছে যে এখানে সে বিনিয়োগ করতে পারলে অনেক পরিমাণ টাকা তার লাভ হবে, কিন্তু এই মুহূর্তে তার কাছে টাকা নাই। আর কোম্পানি জানে বা আর্থিক ব্যবস্থাপক জানে যে আগামী 7 দিন পরে তার কোম্পানির ভিতরে টাকা আসবে, অর্থাৎ কোম্পানির কাছে টাকা আসবে, কিন্তু এই মুহূর্তে সে এই তহবিলটা কোথা থেকে সংগ্রহ করবে। তো এই যদি সিচুয়েশন হয় তখন আর্থিক ব্যবস্থাপক একটা সিদ্ধান্ত নেয় যে আমরা মার্কেটে কমার্শিয়াল পেপার ইস্যু করে দিই। কমার্শিয়াল পেপার ইস্যুর মাধ্যমে সে তহবিলটা সংগ্রহ করে এই প্রকল্পে বিনিয়োগ করে দেবে, এবং যখন আবার তার প্রকল্পে টাকা আসবে তখন এই কমার্শিয়াল পেপারের মূল্যগুলো সে পরিশোধ করে দিবে। এতে লাভ হলো কি, যে কোম্পানি এই লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতে পারে এবং এখান থেকে কোম্পানির ভবিষ্যতে অনেক বড় বিপুল পরিমাণ অর্থ লাভ হবে। এই ধরনের সিচুয়েশন হলে সাধারণত ব্যবসায় আর্থিক প্রতিষ্ঠানগুলো বা বড় ধরনের কোম্পানিগুলো এই বাণিজ্যিক পত্র ইস্যু করতে পারে। প্রিয় শিক্ষার্থী,
এরপরে আছে আমাদের হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট। হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট বলতে বোঝাচ্ছে যে যদি কোনো ব্যবসায় মানে কোনো ব্যক্তি তার ব্যাংকে বিপুল পরিমাণ তহবিল জমা রাখে এই অথবা স্থায়ী এফডিআর করে রাখে, সেই তহবিল জমা করে রাখার বিপরীতে বা এফডিআরের বিপরীতে ব্যাংক তাকে একটি সার্টিফিকেট ইস্যু করে যে আপনার পক্ষ থেকে আমাদের ব্যাংকে এই পরিমাণ টাকা জমা আছে। তো এই যে সার্টিফিকেট একটি ব্যবসায় প্রতিষ্ঠান চাইলে ওই আমানত সার্টিফিকেটটা কারো কাছে জমা রেখে স্বল্প মেয়াদের জন্য তহবিল সংগ্রহ করতে পারে। তাহলে এটার নামই হচ্ছে হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আলোচনা করব যে মূলধন বাজারের কি কি সিকিউরিটিজ আছে, সেই মূলধন বাজারের সিকিউরিটিজগুলো নিয়ে, বিশেষ করে শেয়ার মার্কেট, বন্ড মার্কেট, ডিবেঞ্চার, এবার কর্পোরেট বন্ড, ট্রেজারি বন্ড, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।